নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বোমা ফাটানোর কথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন নিজেই দলের অন্দরে চাপে পড়ে গিয়েছেন। বিজেপি সূত্রে সেটাই জানা যাচ্ছে। গত শনিবার দিন মালদার একটি সভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সামনের সপ্তাহে একদম শুরুতেই একটি বোমা ফাটবে, যে বোমায় হচ্ছে তৃণমূল সরকার একেবারে বেসামাল হয়ে যাবে, একেবারে নাকানি চোবানি খাবে, তারা কি করবে ভেবে উঠতে পারবে না। এই ধরনের তিনি একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরেই দেখা গেল যে সোমবার দিন এসএসসি নিয়োগ দুর্নীতির যে মামলার যে রায় হাইকোর্ট সেই রায় জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ঘোষণা করলেন এবং সেই ঘোষণার পরে দেখা গেল যে 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে গেল এবং এই চাকরি বাতিলের সঙ্গে সঙ্গেই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে এই কি তাহলে শুভেন্দু অধিকারীদের, তিনি নাম না করেই বলেছিলেন যে সেই বোমা, যে বোমায় 26,000 লোকের একসঙ্গে চাকরি চলে গেল। তো এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে চাকরি চলে যাওয়া নিয়ে এবং মুখ্যমন্ত্রী ইঙ্গিত করেছিলেন তাহলে কি এখন বিজেপি নেতারা, যেহেতু শুভেন্দু এরকম একটা বোমা পাঠানোর কথা বলেছেন, তাতে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া বলেছিলেন যে এখন কি বিজেপি নেতারা হাইকোর্টের রায় কি তারা লিখে দিচ্ছেন, বা তারা কি আগাম সব জেনে যাচ্ছেন হাইকোর্টের রায় কি হবে। তার শুভেন্দুর কথা বলা বোমা ফাটার কথা এবং তার সঙ্গে সঙ্গে সেটা মিলে যাওয়া কাকতালীয় ভাবে সেটা যখন হয়েছে, তখন স্বভাবতই হচ্ছে তৃণমূলের তরফে বা তৃণমূল শিবির থেকে মুখ্যমন্ত্রী এটা প্রথম রিয়াকশন দিয়েছিলেন এবং পরবর্তীকালে তৃণমূলের নেতা মন্ত্রীরাও হচ্ছে একইভাবে রিয়াকশন দিয়েছেন যে তাহলে হাইকোর্টে কি রায় হবে সেটা কি শুভেন্দু অধিকারী জেনে গিয়েছিলেন, বা হাইকোর্টের রায় কি এখন বিজেপি হচ্ছে লিখে দিচ্ছে। এই ধরনের কথা তৃণমূলের তরফে প্রচার করা শুরু হয়। কারণ আপনারা জানেন যে ভোট প্রচার একেবারে তুঙ্গে চলছে। দ্বিতীয় দফার ভোটও আগামীকাল শুক্রবার হবে। তো এরকম একটা ভোটের বাজারে শুভেন্দু এরকম একটা কথা, বোমা ফাটানোর কথা বলা এবং তার সঙ্গে কাকতালীয় ভাবে হাইকোর্টের সেই রায়, এবং যে রায় সত্যিকারের হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থায় একটা তুমুল আলোড়ন ফেলেছে, অনেক স্কুল বন্ধ হওয়ার মুখে। তো এই ধরনের ঘটনা ঘটাতেই সবতেই প্রতিক্রিয়াগুলো এসছে। কারণ অনেকেই মনে করছেন যে যে রায় হয়েছে সেই রায়ের পরে হচ্ছে অনেক স্কুলই বন্ধ হয়ে যাবে। অনেক যোগ্য শিক্ষক যারা চাকরি পেয়েছিলেন, যাদের কোনো অসততার ব্যাপার ছিল না, তারা একটা অথৈ জলের মধ্যে পড়েছেন, তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তারা একটা অসম্মানের মধ্যে পড়েছেন। বহু স্কুলে আছে যারা এইসব শিক্ষক যাদের সকলে যদি চাকরি চলে যায় সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, এরকম খবর এখন মিডিয়াতে আসছে একে একে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে সেই ধরনের খবর। অনেকে যোগ্যভাবে সততার সঙ্গে চাকরি পেয়েছেন কোনো একটি বছরে, কিন্তু দূরে চাকরি করা, দূরে স্কুল পাওয়াতে তারা কাছে আসার জন্য তারা 2016 সালে সেই এসএসসিতে বসেছিলেন যাতে কাছে স্কুলে, নিজের জেলা স্কুলে পাওয়া যায়। তারা শিফট করে 2016তে তারা চাকরি পরীক্ষা দিয়ে পেয়েছিলেন, কিন্তু ঘটনাচক্রে সেই 2016রই প্যানেল পুরো বাতিল হয়ে যাওয়াতে তারা এখন অসুবিধার মধ্যে পড়েছেন। বহু ক্ষেত্রে হয়েছে, অনেকে ডিগ্রি বেড়েছে, তারা মনে করেছিলেন যে নতুন ভাবে চাকরিতে বসলে তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াতে পারবেন, সেই কারণে তারা আবার 2016তে আগে চাকরি করছিলেন, কিন্তু তারা 2016তে আবার পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা বসে সেখানে বাড়তি ডিগ্রির সুবিধা পেয়ে তারা উচ্চ স্তরে ক্লাসে পড়ানোর সুযোগ পেয়েছিলেন। এই ধরনের নানান টুকরো টুকরো ঘটনা ঘটেছে বা ঘটনার খবর আসছে। প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমগুলোতে সেই খবরগুলো আসছে এবং একটা বড় অংশের 20-21 হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল, যারা মনে করছেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্যতার সঙ্গেই বা অসততা অবলম্বন না করে যারা চাকরি পেয়েছেন, তারাও এই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। তো বুঝতে পারছেন না যে তারা আগের পরীক্ষার সূত্র ধরেই, তাদের সেই ওয়েমার শীট ধরেই হচ্ছে তারা ফের পুনর্মূল্যায়নে চাকরি পাবেন নাকি নতুন করে চাকরিতে বসতে হবে, সেটাও হাইকোর্টের আদেশে পরিষ্কার নয়। এক একজন এক এক রকম ধরনের কথা বলছেন এক একজন আইনজীবী। তো এরকম একটা অবস্থাতে তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া, এবং মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছিলেন যাদের বিরুদ্ধে কোনো অসততার অভিযোগ ছিল না, যারা অযোগ্য নন, তাদের চাকরি চলে গেছে, তাদের জন্য সরকার পাশে দাঁড়াবে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্য সরকার, এসএসসি সকলেই হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই আদেশের বিরুদ্ধে, আদেশকে চ্যালেঞ্জ করে। এবং গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের দেশে আইন ব্যবস্থা, সবাই হচ্ছে এই সুযোগ নিতে পারেন। কারো যদি কোনো রায় ব্যাপারে তাদের পছন্দ না হয়, তারা উচ্চ আদালতে যেতেই পারেন। সেক্ষেত্রে রাজ্য সরকার, এসএসসি প্রত্যেকেই দ্বারস্থ হয়েছে। এরপর সুপ্রিম কোর্ট বিচার করবে যে রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে সেই রায় বহাল থাকবে নাকি তারা সেই রায়ের স্থগিতাদেশ দেবে। কারণ ইতিমধ্যেই হচ্ছে
মানুষজনের মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। কারণ এটা হয়েছে একটাই কারণে, আমি যেটুকু বুঝতে পারছি, যে যতদিন অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করেননি ততদিন এক প্রকার মানুষের ধারণা ছিল, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি দলে যোগদান করার পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা জিনিস আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তাদের অনেকেই হয়তো মনে করছেন যে বিচার ব্যবস্থার কেউ কেউ হয়তো সত্যি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিজেপিতে যোগদান করেছিলেন তিনি স্বীকারোক্তি করেছিলেন যে তিনি বিচারপতি চেয়ারে থাকাকালীনই হচ্ছে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বিজেপিও তার সঙ্গে যোগাযোগ করেছিল, এবং তার পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করলেন এবং তারপরে নির্বাচনে টিকিট নিয়ে তিনি তমলুকে লড়াই করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনে বিজেপিতে যোগদানের পরে তৃণমূল অভিযোগের আঙুল তুলেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন বিচারপতি চেয়ারে বসে হচ্ছে তিনি কোন একটি দলের পক্ষে কাজ করেছেন, পক্ষপাত দুষ্ট হয়ে তিনি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করেছেন। সেই কারণে তিনি যে আদেশগুলো করেছেন সেক্ষেত্রে হচ্ছে তৃণমূল সরকারকে হচ্ছে একটা বিপদে ফেলার জন্য তিনি কৌশল করেই এটা করেছেন এবং ডেলিভারেটলি এটা করেছেন। কারণ তার লক্ষ্য ছিল যে বিজেপি দলে যোগদান করা। সেখানে তিনি বিচারপতি চেয়ারে বসে তিনি ন্যায়ের সঙ্গে সেই কাজগুলো করেননি, তিনি হচ্ছে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে কাজগুলো করেছেন এবং তিনি পরবর্তীকালে যোগদান করার পর 2-2 4 হয়েছে। তো অনেকে এখন বিশ্বাস করছেন যে বিচার ব্যবস্থার হয়তো কোন একটি অংশ, কেউ কেউ হয়তো কোনো বিচারপতি, আমি সবার কথা বলবো না, অনেক মানুষই মনে করছেন বা বিশ্বাস করছেন যে অনেকে হয়তো বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বা রাখেন এবং তারই হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রতিফলন তাদের রায়ে হয়তো এসে পড়ছে। তো এই ঘটনার পরে যেটা জানা যাচ্ছে যে অনেক মানুষই বিশ্বাস করছেন, বিশেষ করে একটা বিশাল সংখ্যায় যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়াতে অনেকেই মনে করছেন যে তাদের প্রতি অবিচার করা হয়েছে, তারা জাস্টিস পেল না। কারণ তারা তো কোনো অন্যায় করেনি, তারা তো কোনো অসততার পথ নেয়নি, তারা চাকরিটা যোগ্যতার নিরিখেই তারা পেয়েছিলেন। কিন্তু কিছু অযোগ্য যারা অসততার পথ অবলম্বন করেছিলেন তাদেরকে বাতিল করতে গিয়ে সমগ্র প্যানেলটি বাতিল করে দিয়েছেন। এতে হয়তো সরকার আপাত দৃষ্টিতে হচ্ছে বিপদে পড়বে বা শিক্ষা ব্যবস্থা একটা অচল অবস্থা সৃষ্টি হবে। এখন বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় অচল অবস্থা তৈরি করার জন্য এই ধরনের রায় দিয়েছে কিনা আমি বলতে পারবো না। এবং হচ্ছে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই রায় যখন হয়েছে, এই এসএসসির মামলা যখন শুরু হয়েছিল সিঙ্গেল বেঞ্চে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, তখন হচ্ছে অযোগ্য প্রার্থীদের নির্ধারণের জন্য তিনি যখন সিবিআই তদন্তের নির্দেশ দিলেন, সিবিআই ওএমআর শিট বা বিভিন্ন ধরনের, আমি আগের ভিডিওতে একটু বলেছিলাম যে 17টি পন্থা কিভাবে হচ্ছে এই অসততার সুযোগ নিয়ে তারা চাকরিতে ঢুকেছে অযোগ্য প্রার্থীরা, এরকম 17টি পন্থা বেছে নিয়ে তারা ডিটেক্ট করেছিল যে এরকম 4-5 হাজার প্রার্থী আছে 4টে ক্যাটাগরি মিলিয়ে, নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক এবং যে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি অশিক্ষক কর্মচারী, এই 4টি ক্যাটাগরিতে 4-5 হাজার ক্যান্ডিডেট তারা অযোগ্য এবং হচ্ছে তারা অসততার পথ অবলম্বন করে হচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তো তাদেরকে ডিটেকশন করার পরে যেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে এসএসসি হাইকোর্টে 2টো হলফনামা দিয়েছিল এবং তারা বলেছিল যে যদি তাদের সেই অযোগ্য প্রার্থীদের বাতিল করা হয় তাদের অ্যাপয়েন্টমেন্ট উইথড্র করার জন্য তারা প্রসেস শুরু করছে। কিন্তু হাইকোর্ট সেসবের রাস্তায় না হেঁটে হাইকোর্ট টোটাল প্যানেলটাই বাতিল করেছে, 26,000 প্রার্থী। তাতে দেখা যাচ্ছে প্রায় 20-21 হাজার যোগ্য প্রার্থী যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তারা হচ্ছে এখন অথৈ জলে পড়েছেন, তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা নতুন করে তাদেরকে চাকরির পরীক্ষায় বসতে হবে কিনা, পুরনো যে ওএমআর শিট তার মূল্যায়নের ভিত্তিতে পাবেন কিনা, কোনো কিছুই নিশ্চিতভাবে অর্ডারে বোঝা যাচ্ছে না। তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে এই রোদের মধ্যেও তারা ধর্মতলা এসে শহীদ মিনারে নিজেদের প্রতিনিধিদের কাছে তাদের সমস্ত নথিপত্র জমা করছেন। তো এখন ব্যাপারটা হলো যে এরকম একটা অবস্থা, শুভেন্দু অধিকারী যে বোমা পাঠানোর কথা বলেছেন বিজেপি দলের মধ্যে এখন একটা অস্বস্তি শুরু হয়েছে। কারণ এত হাজার 20-21 হাজার যোগ্য প্রার্থী চাকরি বাতিল হওয়াতে এবং শুভেন্দুর ওই কথাতে এখন একটা মনে হচ্ছে অনেকেরই যে হাইকোর্টের রায় হয়তো বিজেপি জানতেও বা তৃণমূল যেটা বলছেন যে বিজেপির বিজেপির মদতেই বা বিজেপির প্রভাবেই হয়তো এই ধরনের রায় হয়েছে, এই ধরনের অভিযোগ করছে। তো এরকম একটা বড় অংশের শিক্ষক যখন যোগ্য শিক্ষক যখন তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, এই নিয়ে মানুষের মধ্যে একটা রিয়াকশন হয়েছে। বিজেপির দলের অন্দরের বক্তব্য যে যদিও ঘটনাটা দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এরকম চাকরি বাতিল করতেনি বা করেছেন যখন, সেটা তো হতে পারতো, কিন্তু শুভেন্দুর বোধহয় সেটা, শুভেন্দু যদি জেনেও থাকেন যে বা জেনেও ছিলেন হয়তো
যদি জেনে থাকতেন যে এরকম একটা ঘটনা ঘটবে, তার সত্ত্বেও কিন্তু শুভেন্দু সেটা বলা উচিত হয়নি, কারণ এতে একটা রিয়াকশন হবে, তিনি হয়তো বুঝতে পারেননি, বা এটাতে এখন একটা বিজেপি কিছুটা তৃণমূলের তীরটা কিছুটা বিজেপির দিকে, যে বিজেপি যেন এরকম একটা ষড়যন্ত্র করে এই ধরনের একটা আদেশ করিয়েছে, এরকম একটা মানুষের মধ্যে আস্তে আস্তে ধারণা তৈরি হচ্ছে। তো বিজেপির রাজ্য নেতাদের অনেকেই হচ্ছে এই ঘটনাটা অসন্তুষ্ট। তারা মনে করছেন যে শুভেন্দু যদি জেনেও থাকতেন যে এরকম একটা রায় হবে, তা সত্ত্বেও তো তার এরকম ধরনের কথা বলাটা উচিত হয়নি। হাইকোর্ট রায় দিত, হাইকোর্ট রায় দেওয়ার পরে যা হওয়ার হতো। সেক্ষেত্রে বিজেপি তখন বলতে পারতো যে হাইকোর্ট দুর্নীতি বলে প্রশ্রয় দেয়নি বলেই হচ্ছে হাইকোর্ট এই ধরনের রায় দিয়েছে, এবং সরকার উচিত যে এইটার ব্যবস্থা করা, বা পরবর্তীকালে কি হবে না হবে। কিন্তু শুভেন্দু আগামী এটা বলাতে মনে হচ্ছে যে এখন বিজেপির যেন এটাতে রাত হাত রয়েছে, এবং বিজেপি যেন এটাতে ষড়যন্ত্র করেছে। এই কারণেই রাজ্য নেতৃত্বের মধ্যে অনেকের মধ্যেই হচ্ছে শুভেন্দুর এই বক্তব্য নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু শুভেন্দু এখন দলের, যেটুকু শোনা যাচ্ছে যে শুভেন্দু এখন দলের অন্দরে বলার চেষ্টা করেছেন, আসলে তিনি এসএসসি রায় নিয়ে তিনি বলেননি বোমা ফাটবে, তিনি বলতে চেয়েছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু তিনি তার কণ্ঠস্বরের যে নমুনা রিপোর্ট, সেই নমুনা রিপোর্ট ইডির হাতে এসছে, এবং সেই কণ্ঠস্বরের নমুনাটা ম্যাচ করেছে, এবং সেই ম্যাচ করার পরে অনেক প্রভাবশালী যে অডিও ক্লিপ নিয়ে হচ্ছে এই কণ্ঠস্বরের নমুনা ইডি চেয়েছিল বা কোর্টের কাছে আবেদন করেছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা তাদের দরকার বা সে পরীক্ষা করা দরকার। তাতে অডিও ক্লিপে যাদের যাদের প্রভাবশালীদের সঙ্গে তারা কথা বলেছে সুজয় কৃষ্ণ ভদ্র, সেগুলোকে উদ্ধার করা দরকার, বা সেই প্রভাবশালীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই জন্যই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল। তো সেই কণ্ঠস্বরের নমুনা ম্যাচ করার জন্যই ব্যাপারে হয়তো ইডি যে রিপোর্ট পেয়েছে সেটাই হাইকোর্টকে জানাবে, এবং সেই নিয়ে একটা হুলস্থুল হবে। শুভেন্দু এখন দলকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তিনি এসএসসির রায় নিয়ে, এসএসসির নিয়োগ দুর্নীতির রায় নিয়ে হচ্ছে তিনি বলতে চাননি, বলতে চেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট। কিন্তু দলের অন্দরে অনেকেই সেটা মানতে চাইছেন না, কারণ দলের অনেকেই মনে করছেন যে যেভাবে যোগ্য প্রার্থীদের চাকরি গিয়েছে এবং যা নিয়ে রাজ্য জুড়ে একটা প্রবল প্রতিক্রিয়া শুরু হয়েছে, তা নিয়ে আলটিমেটলি হয়তো অনেকেই কাঠগড়ায় বিজেপিকেই তুলবে, এবং শুভেন্দু যেহেতু আগাম এই ধরনের কথা বলেছেন, এখন শুভেন্দু যাই না এটা সামনের দিনগুলোতে এখনো 6 দফা, মানে শুক্রবারের ভোট নিয়ে, 26 এপ্রিলের ভোট নিয়ে 6 দফা ভোট বাকি। এই 6 দফা ভোটে মানুষ রায় দেবেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিচার ব্যবস্থার যে এই আদেশ এবং এই আদেশের সঙ্গে শুভেন্দুর এই বক্তব্য, সবে মিলে মানুষ কতটা বিজেপিকে কি বলে কাঠগড়ায় তোলে, এবং সেটা বিজেপির বিরুদ্ধে যায় কিনা, বা শুভেন্দু দলের অন্দরে যে তার বিরুদ্ধে যে এই ধরনের প্রশ্ন উঠছে যে তার এরকম বোমা ফাটানোর কথা বলা উচিত কিনা, সেটাকে কতটা প্রশমন করতে পারেন, তার জন্য আমাদের আগামী দিনগুলোতে অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।